এটা কিন্তু হচ্ছে একজন অনেক স্বনামধন্য একজন এন্ডোক্রাইনোলজিস্টকে দেখিয়েছেন। তার নাম শুনলে আপনারা সবাই চিনবেন, অনেকেই জানার কথা। এবং সে পিজি হাসপাতালে দেখাইছে অলওয়েজ। সে বলতেছে যে সে কখনোই মানে মা আরকি বলতেছে যে, "আমি কখনোই জানতাম না যে এটা টার্নার সিনড্রোম। আমি ভাবছি জন্মগতভাবে জরায়ু নাই। এত কিছু আমাকে কোনো ডাক্তার বুঝায় বলে নাই।" তো আমার কাছে খুব অবিশ্বাস্য লাগলো ফার্স্টে বিকজ সবকিছু লিখা আছে। বাট তাকে কেউ কিছু বুঝায় নাই। বলতেছে কি সবাই যখন নিজে অনেক কথা বলে, অনেক পড়াশোনা করে, কাগজে ছবি তুলে রাখে। কিন্তু আমাকে কখনো বলে নাই। তো আমি যদি আগে থেকে জানতাম, আমি তো হচ্ছে গিয়ে মেয়েটাকে অনেক আদর করতাম। কেন? মেয়েটা অনেক জেদ, অনেক রাগ। আমি বললাম যে টার্নার সিনড্রোমে একটু হচ্ছে মেন্টাল একটু ঝামেলা থাকে। মানে সে ইন্টেলেকচুয়াল যে একেবারে গাধা তা না। বলদ মার্কা হবে নো নট লাইক দ্যাট। আসলে তো একটু আনস্টেবল থাকে। তো বলতেছে হ্যাঁ, ওর অনেক রাগ আছে, অনেক রাগ থাকবে, জেদ থাকবে, সে হ্যাঁ এগুলো ভাঙচুর করে, অনেক রাগ হয়ে যায়। তখন আমি তো অনেক তখন আমি তো হচ্ছে তাকে অনেক মারি। আমি বললাম যে না আপনি এটা করবেন না। তো বলতেছে যে আমি আসলে জানতাম না যে আমার মেয়েটা এরকম। আমি তো বুঝি নাই। আমি হচ্ছে স্বাভাবিক মেয়ে, কিন্তু হচ্ছে তার জ্বর ওঠে নাই। বলে সে মা খুব কান্নাকাটি করছে। আমার খুব খারাপ লাগছে। কিন্তু আমার খুব গিল্টি ফিলিং হচ্ছে এখন যে আমি কেন বাচ্চাটাকে মারতাম। মা আমাকে কেন কিছু বলে নাই। তো এখন আমি জানি না আসলে তাকে বলে নাই নাকি সেই বুঝে নাই। বাট যদি হচ্ছে বলা হয়ে থাকে, কিন্তু আসলে বলতে হবে যে ঠিক মতো বলা হয়নি, তাই না? কারণ যদি ঠিক মতো বলা হতো তার কিন্তু সেটা কিন্তু যথেষ্ট মানে বুঝ কেন মা। আমি যে তাকে বুঝাই আমি ক্রোমোজোমের সবকিছু তাকে আমি বুঝাইছি যে 44 টা 46 টা সে কিন্তু সবই বুঝছে। এবং যে কাগজে লিখে লিখে আমি বুঝাইছি সেই কাগজটা সে সাথে করে নিয়ে গেছে। তো যাই হোক, তো এটা হচ্ছে শেয়ার করার ইন্টারেস্টিং কেস প্লাস সাথে ইনফরমেশন গুলো বললাম। বিকজ আপনারা যারা ক্লাস করেন আপনারা অনেকেই আছেন, বেশিরভাগই অনেকেই 100 মোটামুটি 95% আপনারা অনেক জুনিয়র অনেক ছোট। তো ছোটবেলা থেকে হচ্ছে গ্রুমিং করবেন। তাহলে হচ্ছে গিয়ে ভবিষ্যতে পেশেন্ট আপনার কাছে খুব রিলায়েবল হচ্ছে ডক্টর হবে আপনার পেশেন্টের কাছে। ঠিক আছে? তো আসি। কথা বলতে হবে। শুধু বাঘ ভাল্লুক হয়ে ডায়াগনোসিস করতে পারলেই হবে না। পেশেন্ট যদি হচ্ছে নাই বুঝে, পেশেন্ট পার্টি যদি নাই বুঝে, তাহলে হচ্ছে আসলে ডায়াগনোসিসের কোনো ভ্যালু নেই। তাই না? আচ্ছা, তো শুরু করি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, নেক্সট হচ্ছে পেশেন্ট আসলে আমি আপনাদের সাথে আরো ডিটেইলে হচ্ছে গিয়ে এই টার্নার সিনড্রোমের হাবিজাবি নিয়ে কথা বলব। আমরা দরকার হলে এই চ্যাপ্টার কথা করে ফেলব। ঠিক আছে? সো আসি। সো আমরা চ্যাপ্টার 36 পড়ব আজকে এন্ডোস্কোপিক সার্জারি ইন গাইনোকোলজি। ওকে? সো বিসমিল্লাহির রহমানির রহিম। এন্ডোস্কোপি মানে কি? এন্ডোস্কোপি মানে হচ্ছে যখন হচ্ছে আপনি কোনো কিছুকে ছোট্ট জিনিসকে বড় করে দেখবেন ক্যামেরা দিয়ে। ঠিক আছে? ক্যামেরা ঢুকিয়ে আপনি যেকোনো কিছু যদি করেন বা পেট ফুটা করে যেকোনো কিছু করেন ক্যামেরা ঢুকিয়ে এক্সাক্টলি সেটাকে আমরা এন্ডোস্কোপি বলি। ঠিক আছে? এন্ডোস্কোপি শুনলে সবাই ভাবে কি বুঝি? স্টমাক দেখবে, মুখ দিয়ে হচ্ছে ঢুকাবে। এটাই সবাই বুঝে। বাট নো, যেকোনো ফুক্কা দিয়ে ঢুকে কাজ করাকে আমরা এন্ডোস্কোপি বলি। ল্যাপারোস্কোপি একটা এন্ডোস্কোপি, তাই না? হিস্টেরোস্কোপি একটা এন্ডোস্কোপি, সব কিছুই হচ্ছে এন্ডোস্কোপি। ওকে? আর অনেক কিছু হচ্ছে এন্ডোস্কোপি সার্জারির মধ্যে পড়ে। তো গাইনিতে হচ্ছে আমাদের ল্যাপারোস্কোপি আর হিস্টেরোস্কোপি এই দুটোই হচ্ছে আমরা এন্ডোস্কোপি সার্জারির মধ্যে কাজগুলো করি। এটা হচ্ছে এন্ডোস্কোপি তাহলে আসলে কি? যেখানে আমরা ছোট্ট একটা স্মল ইনসিশন দিয়ে করি অথবা কোনো ইনসিশন দেই না। কিরকম? দেখেন যখন হচ্ছে আমরা ইউটেরাসের ভিতরে সার্ভিস থেকে ক্যামেরা ঢুকিয়ে দেখি সেখানে কোনো ইনসিশন আমরা দিচ্ছি না। বাট যখন হচ্ছে আমরা আম্বিলিকাস দিয়ে হচ্ছে ফুটা করে ঢুকি তখন একটা ইনসিশন দিচ্ছি। ইনসিশন দিতেই হবে, নট ম্যান্ডেটরি। ঠিক আছে? তো আমরা ভিতরটা কি করে দেখি গর্তের ভিতরটা? গর্তের ভিতর দেখতে হলে আমাদের তখন একটা ক্যামেরা লাগে উইথ লাইট সোর্স, তাই না? তাহলে আমরা এখানে কোনো বড় কাটাছেঁড়া করে অপারেশন করছি না। খুবই ছোট্ট একটা ফুটা দিয়ে আমরা ভিতরে ঢুকে সব কাজ করে ফেলছি। তাহলে ছোট্ট জিনিসটা যেহেতু ঢুকতেছি, তাহলে আমরা ঢুকতেছি তার মানে ইনভেশন আমরা করছি। বাট মিনিমালি ইনভেশন করছি। আমরা পেটটা অনেক বড় কাটাছেঁড়া দিয়ে ঢুকছি না। সেটাকে আমরা মিনিমালি ইনভেসিভ সার্জারি বলি অথবা মিনিমালি অ্যাক্সেস সার্জারি বলি। ঠিক আছে? MIS অথবা MAS এই টার্ম দুটো বর্তমানে খুব একটা মডার্ন টার্ম হিসেবে ব্যবহৃত হয়। তাই আমরা এই টার্মগুলো হচ্ছে একটু জানবো। ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। হিস্ট্রি এগুলো হচ্ছে নিজের ইন্টারেস্টে পড়তে পারেন। বাট হচ্ছে পরীক্ষার জন্য লাগবে না, আমি আপনাদের এগুলোর জন্য পড়াবো না। ঠিক আছে? এখন হচ্ছে আসেন ল্যাপারোস্কোপির সুবিধা কি? এটা হচ্ছে আমার একটা পড়া, সহজ পড়া পরীক্ষার জন্য জরুরি। কিন্তু এটা আপনার মুখস্থ করার কিছু না। আপনি জাস্ট একবার বুঝেন তাহলে আপনি না পড়লেও রিভিশন না দিলে আপনি অ্যান্সার করতে পারবেন। কেন? ছোট ফুটা করে যখন আপনি অপারেশন করেন, পোস্ট অপারেটিভ রিকভারি খুব দ্রুত হয়, পেইন খুব কম হয়, ব্যথার ওষুধ কম লাগে, খুব সুন্দর করে হচ্ছে সবকিছু দেখা যায়। হাসপাতালে থাকতে হয় কম, খরচ কম হয় বিকজ হাসপাতালে আপনি থাকছেন কম দ্যাটস ওয়াই। একদিন থাকলে খরচ কমে যায়, 4 দিন থাকলে খরচ বেড়ে যায়। ল্যাপারোস্কোপিতে আমরা দেখা যায় দিনে অপারেশন করে দিনে ছেড়ে দিই। রাইট? খরচ অনেক কমে যায়। তারপরে যেহেতু হচ্ছে ছোট ছিদ্র, ব্যথা কম, তারপরে হচ্ছে চাপ পড়ার ঝুঁকি কম। তাই হচ্ছে খুব দ্রুত সে রেগুলার কাজে ব্যাক করে। অপারেশন অ্যাডহেশন খুব কম ফর্ম হয়। অপারেশন স্কার খুবই ছোট হয়। তাই কসমেটিক ভ্যালু খুবই ভালো। ব্লাড লস খুব কম হয়। বড় কোনো ইনসিশন দিতে হচ্ছে না। তাই হার্নিয়া হচ্ছে না। পেশেন্ট খুব স্যাটিসফাইড থাকে। মরবিডিটি হচ্ছে অবশ্যই কম হয়। ইনফেকশনের চান্স কম, থ্রম্বোএমবোলিজমের চান্স কম। ভালো দেখা যায় কেন? বিকজ আপনি ক্যামেরা ঢুকে জুম করে দেখতে পারেন। তো নিজের চোখে দেখতে গেলে আপনি একটা জিনিস যতখানি দেখবেন, ক্যামেরা দিয়ে জুম করলে জায়গাটাকে খুব কাছ থেকে দেখবেন। তাই ম্যাগনিফাই করা যায়। তাই ইমেজটা হচ্ছে খুব ভালো হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে সুবিধা। তো সুবিধার সাথে কিছু অসুবিধা আছে। সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি সরাসরি হাত দিয়ে টিস্যু পালপেট করেন না। আপনি ইনডিরেক্টলি হচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরেন। তো হাতে আপনি টাচ করার ফিলিংটা কিন্তু পাচ্ছেন না। অনেক কিছু হচ্ছে গেস করে নিতে হচ্ছে। তারপরে কাউন্টার ইনটিউটিভ মুভমেন্ট। এটা কি? মানে আপনি যখন একটা আঙ্গুল হাত দিয়ে নাড়াচ্ছেন, আপনি সরাসরি নাড়াচ্ছেন। বাট এখানে আপনি হাত দিয়ে ইনস্ট্রুমেন্ট নাড়াচ্ছেন। মানে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হলো হাতের তলায় হচ্ছে বা একটা ছোট পয়সা ঢুকেছে, আমি ঝাড়ু দিয়ে এটা বের করার ট্রাই করতেছেন। তখন খুব ইচ্ছা করে এই হাতটা যদি পর্যন্ত বাড়াতে পারতাম। কিন্তু তাও হচ্ছে পারতেছি না। বাট লাঠি বা ঝাড়ু দিয়ে কাজ করতেছি। এক্সাক্টলি এরকমই। যে ফিলিং হবে একটা যে আমি ধরতে পারতাম, বাট আমি ধরতে পারছি না। সো এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি যখন ফুটা করেন, আপনি তো পুরো পেট ভর্তি 10 টা ফুটা করবেন না। একটা দুটো ফুটা করে আপনি অপারেশন সম্পন্ন করবেন। সো লিমিটেড নাম্বার অফ পোর্ট, ফুটাগুলোকে আমরা পোর্ট বলি। লিমিটেড নাম্বারের মধ্যে দিয়ে সকল কাজ শেষ করতে হয়। তাই দেখা যায় অনেক সময় ইনস্ট্রুমেন্ট ঢুকাচ্ছি, বের করতেছি, আবার বের করতেছি, ঢুকাচ্ছি। মানে একটা জায়গা দিয়ে অনেকবার হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টগুলো চেঞ্জ করতে হয়। এবং হচ্ছে পেটের ভিতরে একটা সাথে থাকা খুব স্বাভাবিক। এই মুভমেন্ট কিন্তু চাইলে খুব আরামসে হচ্ছে করা যায় না। একটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়। এবং হচ্ছে আমি মোটেও হচ্ছে দেখতেছি না, চোখ দিয়ে কিন্তু দেখছি না। আমি দেখতেছি কোথায় টিভিতে। 3D একটা বিশালে হচ্ছে আমি দেখতেছি। ঠিক আছে? সেগুলো হচ্ছে কিছু ডিফিকাল্টি। সো জিনিসটা হচ্ছে একবার পড়ে রাখলে আপনি খুব আরামসে অ্যান্সার করতে পারবেন। এখন আসেন এখানে বেসিক ইনস্ট্রুমেন্টস এর কথাবার্তা আছে। এগুলো হচ্ছে আপনার পার্সোনাল ডিটেইল লাগবে না। যা লাগবে আমি সেটাই বলতেছি। দেখেন মনে করেন আপনি কথার কথা ধরেন এটা হচ্ছে একটা মহিলা, একটা রোগী শুয়ে আছে একদম ফ্ল্যাট। ঠিক আছে? ফ্ল্যাট শুয়ে আছে। এটা তো পেট। আপনি পেটের ভিতরে অপারেশন করবেন। পেটের ভিতরে কিন্তু সবকিছু এরকম হচ্ছে ইন্টেস্টাইন গুলো দলাই মলাই হয়ে আছে। আপনি দেখতে পাবেন না। আপনি যখন পেটের ভিতরে হচ্ছে কিছু একটা ক্যামেরা ঢুকাবেন, আপনি ইন্টেস্টাইনের জন্য কিছু দেখতে পাবেন না। সেজন্য আমাদের যেটা করতে হয় পেটের ভিতরে বাতাস ঢুকাতে হয়। বেলুনের মতো পেটটাকে ফুলাতে হয়। তখন হচ্ছে কি সবকিছু সরে যায়। তখন আপনি দেখতে পান। ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা বলি নিউমোপেরিটোনিয়াম। আমরা হচ্ছে গ্যাস ঢুকাই। কি গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই গ্যাসটা ঢুকিয়ে আমরা পেটটাকে ফুলাই। তারপরে আমরা অপারেশন শুরু করি। তাহলে নিউমোপেরিটোনিয়াম বলা হচ্ছে এটাকে। আর নিউমোপেরিটোনিয়াম আমরা কোন গ্যাস ব্যবহার করি? কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করি। ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ভিতরে দেখতে আমাকে লাইট দিতে হয়। এই লাইটটা হচ্ছে হাই ইন্টেন্সিটি লাইট হয়। সাধারণত xenon অথবা হ্যালোজেন থেকে সোর্সটা থেকে আমরা তৈরি করি। এবং লাইটটা কিন্তু কোল্ড লাইট হয়। বিকজ যদি খুব গরম লাইট হয় সাধারণত থাকে না বাল্ব কোথাও জ্বলে জায়গাটা গরম হয়ে যায়। গরম লাইট হলে কিন্তু হিটে ভিতরকার অর্গানগুলো পুড়ে যাবে। বার্ন হবে, ইনজুরি হবে। তাই হচ্ছে আমরা কোল্ড লাইট ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, সোর্সটা হচ্ছে xenon বা হ্যালোজেন, বাট হচ্ছে লাইটটা হবে কোল্ড। ফাইবার অপটিক কেবল ইউজ করা হয়। তার ভিতর দিয়ে লাইটটা খুব ঠান্ডাভাবে হচ্ছে কি সুন্দরভাবে ট্রান্সমিট হয়। ঠিক আছে? গেল। এরপর হচ্ছে ক্যামেরা ইউজ করি, মনিটর ইউজ করি। ঠিক আছে? এগুলো দরকার নাই। গ্যাসটা যে হচ্ছে আমরা ঢুকাচ্ছি এটা হলো লিটার পার মিনিট। এই ইউনিটে হচ্ছে আমরা ঢুকাই। ঠিক আছে? আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ব্যবহার করি ফ্লো থাকে 0.5 থেকে 1 লিটার পার মিনিট। অর্থাৎ সারাক্ষণই গ্যাসটা ঢুকতে থাকে। মিনিটে 0.5 থেকে 1 লিটার করে হচ্ছে ঢুকে। দরকার হলে বাড়ানো যায়, বাট এটা হচ্ছে এভারেজ। ঠিক আছে? সো গেল আলহামদুলিল্লাহ। এখান থেকে এগুলো আমরা পড়ব না। ওকে? সো এগুলো লাগবে না। ইনস্ট্রুমেন্টের হাবিজাবি ডিটেইল হচ্ছে আপনাদের কিছুই দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে চলে আসি এখানে। একটা যখন আপনি পেটের ভিতরে অপারেশন করবেন, ঠিক আছে? জাস্ট একটু বুদ্ধি করার জন্য একটু বলি। মনে করেন এটা একটা হচ্ছে আপনি অপারেশন করে ধরেন এই ফাইবারটা হচ্ছে ফেলতেছেন। এই ফাইবারটা আপনি ছোট ছিদ্র দিয়ে বের করবেন কিভাবে? আপনি ছোট ছিদ্র বের করতে হলে দেখা যায় অনেক সময় এত বড় জিনিস বের নাও হতে পারে। তো পেটের ভিতরে এটা আমরা কেটে কেটে ছোট করে বের করি। এখন কাটা টুকরোগুলো আমরা একটা করে কিভাবে বের করব? এখানে রাখবো কোথায়? তো কাটা টুকরোগুলো কিন্তু আমরা হচ্ছে স্পেসিমেন রিট্রাইভাল ব্যাগ মানে ব্যাগের ভিতরে করে বের করতে পারি। স্পেশাল ব্যাগ পাওয়া যায়। ঠিক আছে? এটা শেখার জন্য ইন্টারেস্টিং একটু বললাম। এখন আসেন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। হেমোস্টেসিস ডিউরিং ল্যাপারোস্কোপিক সার্জারি। ঠিক আছে? পেটের ভিতরে আপনি যেকোনো অপারেশন যখন করবেন, যেকোনো অপারেশন পা থেকে মাথা পারফেক্ট হেমোস্টেসিস ম্যান্ডেটরি। না হলে কিন্তু হচ্ছে আসলে লাভ নেই অপারেশন করে। আপনি যখন হচ্ছে ওপেন কেস করেন তখন তাও একটু উজিং রাখতে পারেন। বাট ল্যাপারোস্কোপিতে হচ্ছে আমাদের পারফেক্ট হেমোস্টেসিস খুবই দরকার। ঠিক আছে? এখন হচ্ছে আসেন যদি ভেসেলগুলো ছোট ছোট হয় তাহলে এখানে আপনি মিনি সাইজের এনার্জি ব্যবহার
ব্যবহার করবেন। স্মল মিনি এটা মনে রাখার জন্য বললাম। অর্থাৎ আপনি মনোপোলার এনার্জি ব্যবহার করবেন। বাট লার্জ ভেসেল হলে আপনি বাইপোলার এনার্জি ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা। এখন আসেন আমরা বলি না, "এই ডায়াথমি দাও, ডায়াথমি দাও।" ডায়াথমিতে ২ টা হচ্ছে কালার থাকে দেখবেন প্যাটার্নে। একটা নীল থাকে, একটা হলুদ থাকে। হলুদটা উপরে থাকে, নীলটা নিচে থাকে। তাই না? ডায়াথমির কথা বলতেছি। হলুদটা হচ্ছে কাটিং এর জন্য আর নীলটা হচ্ছে কোয়াগুলেশন এর জন্য। তো আমরা ইলেকট্রো কোয়াগুলেশন যেটা করি সেটা হচ্ছে কাটিং, কোয়াগুলেশন ২ টাই হচ্ছে গিয়ে কাজ করা যায়। কাটিং যেটা ওখানে যেটা হয় আনইন্টারাপ্টেড কারেন্ট আসবে। মানে কোনো হচ্ছে গিয়ে গ্যাপ থাকবে না। কন্টিনিউয়াস আসবে এবং লো ভোল্টেজ কারেন্ট হবে। এটা হচ্ছে গিয়ে টিস্যুতে ১০০ ডিগ্রি টেম্পারেচার তৈরি করে। যে টেম্পারেচারে টিস্যু হচ্ছে বাষ্প হয়ে উড়ে যায়। মানে ভ্যাপোরাইজেশন হয়। ঠিক আছে? এবং হচ্ছে যখন আপনি একটা জায়গায় হচ্ছে গিয়ে গরম দিবেন, আশপাশ কিন্তু গরম হবে। তাই না? যেখানে চুলা জ্বলে তার আশপাশ রান্নাঘরটা সম্পূর্ণ গরম থাকে। ঠিক একইভাবে এখানে টেম্পারেচার তৈরি হলে আশপাশে গরম হবে। তবে আশেপাশ গরমটা একটু কম হবে। ল্যাটারাল থার্মাল স্প্রেডটা হচ্ছে কম হবে। তাহলে কাটিং মোড আমরা করলাম। কোয়াগুলেশনে কি হয়? কোয়াগুলেশনে হচ্ছে গিয়ে লো ভোল্টেজ না, এখানে হাই ভোল্টেজ ৩ গুণ বেশি হাই ভোল্টেজ হয়। ঠিক আছে? যেহেতু হাই ভোল্টেজ তাই হচ্ছে গিয়ে টেম্পারেচার বেশি তৈরি হয়। এখানে ভ্যাপোরাইজেশন হয় না, এখানে হয় কার্বনাইজেশন। কেন? বিকজ টেম্পারেচার অনেক বেশি হয়। আরেকটা মোড আছে ব্লেন্ডেড। কাটিং, কোয়াগুলেশন ২ টা অল্টারনেট করে ইউজ করা যায়। তাহলে কাটিং আর কোয়াগুলেশনের পার্থক্য আমরা আলহামদুলিল্লাহ পড়ে ফেললাম। ইম্পোর্টেন্ট পড়া। ঠিক আছে? মনোপোলার হচ্ছে গিয়ে ছোট্ট ভেসেলের জন্য, মিনি ভেসেল। আর বাইপোলার হচ্ছে বড় ভেসেলের জন্য, মানে লার্জ ভেসেল। এখন হচ্ছে আসেন যেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি দেখে অভ্যস্ত সেটা হচ্ছে মনোপোলার। ঠিক আছে? এটা হচ্ছে কিরকম থাকে মনোপোলারে? মনোপোলারে হচ্ছে গিয়ে এই যে হচ্ছে মনে করেন এটা হচ্ছে আপনার ওটি টেবিল। এখানে হচ্ছে পেশেন্ট শুয়ে আছে। আচ্ছা। আমি ওর নাগেট খাইছি। এখন এজন্য কাঁদতেছে আমি কেন নাগেট খেয়ে ফেলছি। নাগেটটা আমি খাইছি। ওই নাগানাগি করতেছে কেন আমরা খেয়ে ফেললাম। যা আর নতুন করে ভেজে দিবে। আর ভেজে দিবে যাও। মানে তার নাগেট সসেস খেয়ে ফেলছি কেন আমরা এজন্য কান্দা হয়ে যাচ্ছে। আচ্ছা। এটা হচ্ছে মনে করেন ওটি টেবিল। ওটি টেবিলে পেশেন্ট শুয়ে আছে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা একটা হচ্ছে গিয়ে ট্রলি রেডি করেছি। এখানে সব হচ্ছে যন্ত্রপাতি থাকে। তাই না? মনে করেন সিজারের সময় যেকোনো অপারেশন আমরা করি না। তারপরে হচ্ছে এখানে ডায়াথামিটার ইউজ করা হয়। এই ডায়াথামিটা হচ্ছে গিয়ে লাগানো থাকে একটা হচ্ছে মেশিনের সাথে। মনে পড়তেছে এরকম না বিষয়টা? মেশিনের সাথে লাগানো থাকে। আর আমরা খুব করে বলি, "এই ফুটপ্লেট দিছো, ফুটপ্লেট দিছো।" তাই না? আচ্ছা তো কাহিনী এখানে যেটা হয় আমি অন্য কালি দিয়ে হচ্ছে একটু দেখাই আপনাকে। এইটা হচ্ছে গিয়ে একটা মেশিন, যে মেশিনে কারেন্ট তৈরি হয়। এইখান থেকে তার দিয়ে কারেন্টটা হচ্ছে এখানে আসে। যেখানে আমার বার্ন করতে হবে এখানে আমি পুট করে বার্ন করলাম। এই যে কারেন্টটা আসলো, কারেন্ট কিন্তু রিটার্ন যেতে হবে। রিটার্নটা কিভাবে যায়? এই যে গ্রাউন্ড প্লেট থাকে না? এই গ্রাউন্ড প্লেট দিয়ে রিটার্ন হয়ে মাটির সাথে মিশে যায়। এরকম আরকি। যদি হচ্ছে গ্রাউন্ড প্লেটটা না থাকতো তাহলে কি হতো? কারেন্টটা মানুষটার বডি থেকে বের হতে পারত না। ওখানেই রয়ে যেত। তখন কি হতো? তখন হচ্ছে গিয়ে এই জায়গাটা বার্ন হলো আমরা যেটা পারপাস ছিল কি? ভেসেলটাকে পুড়াইলাম। তার সাথেও বার্ন হচ্ছে গিয়ে কি হতো? সে যে শুয়ে আছে যেখানে তার মাটির সাথে টাচ লেগে আছে সম্পূর্ণ জায়গা হচ্ছে তার পাছা পুছা সব পুড়ে যেত। ঠিক আছে? সো এই হচ্ছে আমার মনোপোলার সিস্টেমটা। তার মানে আমি হচ্ছে গিয়ে এখানে একটা অ্যাক্টিভ জেনারেটর এখানে ইউজ করা হয়। ঠিক আছে? যেখান থেকে হচ্ছে কারেন্টটা আসে এবং কারেন্টটা হচ্ছে আবার রিটার্ন ব্যাক করে পেশেন্টের মধ্য দিয়ে কিভাবে? ওই গ্রাউন্ড প্লেট দিয়ে। এটা হচ্ছে মনোপোলার। এটা হচ্ছে আমরা সবাই হচ্ছে এটা সম্পর্কে জানি। তাই দাদু ডায়াথামি দাও। বলি না? এটাই। ঠিক আছে? তো মনোপোলার সার্জারির মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এরকম করে কাজ করতে পারি। ঠিক আছে? এখন এটা হচ্ছে যদি কোনো কারণে গ্রাউন্ড প্লেট ঠিকমতো ফুটপ্লেট আপনার না বসে তাহলে কিন্তু বাজে রকম বার্ন হতে পারে। ইনসুলেশন ফেইলিউর হতে পারে। অনেক সময় দেখা যায় কাপলিং হয়ে যায়। তো কাপলিং জিনিসটাকে আমাদের এখন শিখতে হবে না। বাট একটু জেনে রাখবো কাপলিং হয়। কিরকম কাপলিং? ডিরেক্ট কাপলিং, কো ক্যাপাসিটিভ কাপলিং ২ রকম হয়। ঠিক আছে? এবং এই যে হচ্ছে আপনি ফুটপ্লেটটা লাগাবেন এটা যথেষ্ট বড় হতে হবে। যেন হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণ বড় হবে যেন হচ্ছে কারেন্টটাকে সে নিতে পারে। ঠিক আছে? এবং যেখানে হচ্ছে আপনি বার্ন করবেন ওটার কাছাকাছি যেন হয়। যেমন দেখবেন যদি হচ্ছে মাথায় কোনো অপারেশন করা হয় তখন হচ্ছে গ্রাউন্ড প্লেটটা কিন্তু হাতে দেয়। আমরা তো অপারেশন পেটে করি। তাই গ্রাউন্ড প্লেটটা পায়ে দেওয়া হয়। রাউন্ড দিতে পারলে আরো ভালো। অর্থাৎ কাছাকাছি রাখলে সবচেয়ে বেশি ভালো। গুড কন্টাক্টও থাকতে হবে। ঠিক আছে? আর বাইপোলার সার্জারি যেটা ইলেকট্রো সার্জারি ওইখানে হচ্ছে এরকম দুনিয়ার যন্ত্রপাতি থাকে না। ওইখানে জিনিসটা কি হয়? একটা হচ্ছে এরকম ফরসেপ ব্যবহার করা হয়। এই ফরসেপের একটা মাথা এরকম থাকে। এখানে যেটা হয় একটা মাথা দিয়ে হচ্ছে কারেন্ট আসে এবং যখন আপনি এরকম করে হচ্ছে ফরসেপটা দিয়ে হচ্ছে মনে করেন এভাবে হচ্ছে টিস্যুটাকে ধরলেন এখান থেকে কারেন্ট আসে আর আরেকটা জ দিয়ে হচ্ছে কারেন্টটা চলে যায়। ঠিক আছে? তাহলে এটা খুবই সহজ না? এখানে আসলো যেটা দিয়ে পাশে আরেকটা জ দিয়ে চলে গেল। ঠিক আছে? এটা আমরা গাইনিতে একটু কম ব্যবহার করি। ঠিক আছে? মানে প্র্যাকটিক্যালি ওপেন কেসে বাইপোলারটা হচ্ছে ল্যাপারোস্কোপিতে আবার ইউজ করা যায়। তাহলে বাইপোলারটা হচ্ছে ভেরি ইফেক্টিভ ফর হেমোস্টেসিস। ঠিক আছে? আচ্ছা সো গেল। এখন হচ্ছে বাইপোলারে হচ্ছে লার্জ ভেসেলের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। আর যেহেতু হচ্ছে একটা জ দিয়ে হচ্ছে কাজটা করা হয় এখান থেকে কারেন্টটা সেখান থেকে চলে যায়। ইন বিটুইন জতেই হচ্ছে কারেন্টটা সীমাবদ্ধ থাকে। তাই টেম্পারেচার হচ্ছে গিয়ে একটু লো কন্টাক্ট টেম্পারেচারটা হচ্ছে কম হয় এবং হচ্ছে আশেপাশে ড্যামেজটা কম যায়। মানে ড্যামেজটা হচ্ছে খুবই প্রিসাইজ হয়। ঠিক আছে? ইউনিপোলারে ল্যাটারাল থার্মাল স্প্রেড হয় ড্যামেজটা একটু বেশি হয়। বাইপোলারে ড্যামেজটা একটু কম হয়। তাহলে ইউনিপোলার বা মনোপোলার বাইপোলার পার্থক্য হচ্ছে আমরা পড়লাম। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এখন ল্যাপারোস্কোপিতে হচ্ছে এই মিউট হয়ে গেছে আপু। মিউট হয়ে গেছে মনে হয় আপু। কথা শোনা যাচ্ছে না। কিছু শোনা যাচ্ছে না আপু? আপু কোনো সাউন্ড নাই। কেউ কি কথা শুনতে পাচ্ছে কোনো? না আমি শুনতে পাচ্ছি না। আপু মনে হয় নাই কোথাও গেল কিনা? মেবি ফোন আসছে হয়তো বা। তাহলে আমরা ওয়েট করি। হুম। আপনার মাইক্রোফোন তো মিউট দেখাচ্ছে না। মনে হয় রাহিককে কিছু বানিয়ে দিতে গেছে। আপু মনে হয় রাহিক বাবুর কাছে গেছে নাগেটস খেয়ে ফেলছে যে। হইতে পারে।
এদিকে আপু আমাদের এই কথাগুলো কি রেকর্ড হয়ে যাচ্ছে? সবই রেকর্ড হচ্ছে আপু। এদিকে আপু আমার বাচ্চা কান্না করতে করতে শেষ, ও নাকি আবার বাচ্চাদের সাথে কথা বলবে। আর কারো বেবি যদি কথা বলতে চায় দুজনকে লাগাই দেন, কথা বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবু? কেমন আছো? আমরাও ভালো আছি। বলে কেমন আছে? তোমরা কেমন আছো? একটু দূরে না। আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? তুমি কেমন আছো? আপু মনে হচ্ছে আমরা সবাই একটা ক্লাসের মধ্যে বসে আছি, সবাই সবার বাবুকে নিয়ে আসছে। ওই ভাইয়া বেবির নাম জিজ্ঞাসা করো। তোমার নাম কি? কেমন আছো? এই তোমরা ঘুমাও না কেন? এত রাত হয়েছে। ওরা ঘুমালে মামামকে ডিস্টার্ব করবে কে? থেকে কোলে তুলে ওর দাদির কাছে পাঠাই দিছি। করতেছিল এতক্ষণ, সে থাকবে আমার কাছে। আপু সবাই সবার বেবিকে নিয়ে আসে দেন একখানে, সবাই গল্প করুক, আমরা শুনি। তুমি কি গল্প করবে? বুঝতে চাই শুধু কথা বলে ওদের পোষাবে না আসলে। না, রাত হয়ে যাচ্ছে তো, আসলে আমার বাচ্চা আরো ছোট, মাত্র 19 মাস বয়স। ও এখন আমার কাছে ঘুমোতে চাচ্ছে, কি করবো এখন? ঘুমিয়ে দেন। আমারটা ঘুমিয়ে গেছে অলরেডি। আমার বেবির এজ 21 মান্থ। আমারটাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি যাতে একটু শান্ত থাকে, আমি যাতে ক্লাসটা করতে পারি। বসছিলাম আমি একটু টেবিলে বসছিলাম বইপত্র নিয়ে, সে জেগে গেছে, জেগে গিয়ে মশারি খুলে নেমে যাওয়ার চেষ্টা। আমি তাড়াতাড়ি মোবাইল আর হেডফোনটা নিয়ে মশারির ভিতরে ঢুকে গেছি, বইপত্র টেবিলে। আপু এটা কাজ করে এমনি মোবাইলটা উল্টে রেখে হ্যাঁ, এখন ওভাবে ওকে একটু দেখি ঘুম পাড়ায়, মানে ও শান্ত থাকলে আসলে কাজ করা ইজি আর কি, নাহলে তো পারবো না করতে এরকম। আপু আপনারা বেবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে পারেন। আপু তো এখন নেই। আপু এখন নেই। দাদির কাছে তুমি জোর জন্য। এই সময়টা ঝামেলা হয়ে যায়, বাচ্চা ঘুমানোর জন্য চেষ্টা করে আর থাকতে চায় আমাদের কাছে, কিন্তু আপু এখন একটু বাবুদেরকে সময় দেন, আপু আসতে তো পারবেন না, একটু ঘুমানোর চেষ্টা করেন বাবুদেরকে। আপু যাদের বাবু আছে তারা কিভাবে পড়াশোনা করেন কমপ্লিট, যেগুলো আপু পড়ায় দেয়? আচ্ছা আমার নেটটা চলে গিয়েছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। কোন পর্যন্ত শুনতে পেয়েছেন? আপু বাইপোলার এনার্জি ইজ ভেরি ইফেক্টিভ ফর হেমোস্টেসিস, ওইখান থেকে। ওকে, ঠিক আছে। আপু আমরা তো অনেকগুলো গল্প করছি সবাই মিলে, সব বাবুগুলো একসাথে গল্প করছি। খুবই ভালো। এখন থেকে প্রত্যেকদিন আমি হচ্ছে ক্লাস 15 মিনিট আগে আপনাদেরকে লাইভে পাঠিয়ে দিব। বসে বসে সবাই ইচ্ছা মতো আড্ডা মারবে। তারপরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, এই যে তো কি বলতেছিলাম হচ্ছে বাইপোলার মনোপোলার পরে শুনতে পারেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সো মনোপোলার হচ্ছে মিনি, বাইপোলার হচ্ছে লার্জ। মনোপোলার হচ্ছে কি ড্যামেজ বেশি হয়, ল্যাটারাল থার্মাল স্প্রেড বেশি, অল্টারনেট সাইড ইনজুরি হয়। বাইপোলার এগুলো হচ্ছে হয় না, ঠিক আছে? কাপলিং হচ্ছে মনোপোলারে হয়, বাইপোলার কোনো কাপলিং হয় না। ইনসুলেশন ফেজে দুইখানেই হতে পারে, উল্টাপাল্টা অ্যাক্টিভেশন দুইখানেই হতে পারে। যেহেতু কর্ড দিয়ে ইউজ করা হয়, কর্ড থেকে ফেটে ফেটে গেলে কারেন্ট থেকে দুইখানেই হতে পারে, ঠিক আছে? ডান। এবার আসে ল্যাপারোস্কোপির ইন্ডিকেশন। এটা তো পড়ার কিছু নাই, মনে রাখবেন গাড়িতে যত অপারেশন হয় ছোট বড় এভরি অপারেশন হচ্ছে ল্যাপারোস্কোপি করে করা সম্ভব। আপনি পারি না, আমি পারি না, সেটা আমাদের ব্যাপার, আমাদের গ্যাপ, কিন্তু আসলে করা পসিবল, ঠিক আছে? আর সবচেয়ে কমন অপারেশন হচ্ছে কোনটা? টিউবাল স্টেরিলাইজেশন। এটা সবচেয়ে কমনলি ইউজড অপারেশন। এছাড়া হাজার হাজার অপারেশন করা যায়, কোনটা মেজর অপারেশন কোনটা মাইনর অপারেশন এরকম প্রশ্ন পরীক্ষায় হবে না, কিন্তু তারপর আপনি একবার দেখে রাখেন। মাইনর হচ্ছে হালকা পাতলা ছোট অপারেশন, যে টিউবাল স্টেরিলাইজেশন, অর্থাৎ যেটা হচ্ছে লাইগেশন বলি আমরা। অ্যাডিশনাল লাইসিস মানে অ্যাডিশনাল মেডিসিন ছোট করে ছুটাই দিলাম। ওভারিয়ান সিস্ট হচ্ছে অ্যাসপিরেশন করে পানি বের করলাম, ওভারি থেকে একটু বায়োপসি নিলাম, এগুলো ছোটখাটো অপারেশন। আর বড় সড় অপারেশন কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার কাটাছেঁড়া হয়, ঠিক আছে? ওগুলো সব পিসিওএস ডায়াথামি দিয়ে হচ্ছে ফুটা করা, এটা একটা মোটামুটি বড় অপারেশন তাড়াতাড়ি আমরা ফেলি, ঠিক আছে? তো মোটামুটি সব অপারেশনই করা যায়, এটাই মনে রাখেন। প্রতিটা অপারেশন নাম পড়তে হবে, নট ম্যান্ডেটরি। আপনার ইন্টারেস্টে আপনি একবার রিডিং দিতে পারেন, বাট মুখস্থ করতে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এবার আসেন খুব ইম্পর্টেন্ট একটা পড়া আমরা পড়বো, কন্ট্রাইন্ডিকেশন। এটা একটু পরে আছে অন্য বক্সে, ঠিক আছে? আর অপারেশন কিভাবে করে না করে এই প্রসিডিউর হচ্ছে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লাগবে না। তবে একটা জিনিস একটু আমরা দেখবো যে কোন ধরনের অ্যানেস্থেসিয়া আমরা দিব। আমরা স্পাইনাল দিতে পারি, জিও দিতে পারি, তবে ল্যাপারোস্কোপিতে আমরা জিটাকে হচ্ছে প্রেফার করব। ওকে, আচ্ছা গেল। অন্য অ্যানেস্থেসিয়া দেওয়া যায়, বাট জিটাকে হচ্ছে আমরা বেশি পছন্দ করি, ঠিক আছে? আরেকটা ব্যাপার, আমরা গাইনোকোলজিস্ট, আমরা গাইনি ল্যাপারোস্কোপি নিয়ে পড়তেছি। এখন মনে করেন এই যে পেশেন্টটা হচ্ছে শুয়ে আছে বেডের মধ্যে, ঠিক আছে? এখানে হচ্ছে তার ইউট্রাস আছে। যখন হচ্ছে আমরা এখানে ক্যামেরা ঢুকাবো, ইন্টেস্টাইনের জন্য কিছু ঠিক দেখা যাবে না, অলরেডি বলেছি। তো বেলুনের মতো আমি পেটটাকে ফুলাইলাম, তারপরে হচ্ছে দেখতে ডিস্টার্ব হবে। সো এজন্য হচ্ছে পজিশনটা চেঞ্জ করতে হয়। ল্যাপারোস্কোপিতে হচ্ছে আমরা পেশেন্টকে হচ্ছে মাথাটা নিচের দিকে দিয়ে পাটা একটু উপরের দিকে দিয়ে এরকম একটা পজিশন করে ফেলি, মানে পাটা একটু উঁচা হয়ে থাকে, ঠিক আছে? এরকম করি, ঠিক আছে? আবার হচ্ছে এরকমও যেমন করা হয়, উল্টাও করা হয়, ঠিক আছে? বাট এটাই হচ্ছে আমরা বেশি করি। কেন? এটা করলে যেটা হবে, মাথা নিচের দিকে যখন চলে যাবে, ঠিক আছে? ইন্টেস্টাইনগুলো হচ্ছে এদিকে চলে আসবে, ইন্টেস্টাইনগুলো সব হচ্ছে উপরের দিকে চলে আসবে, বুকের দিকে। তাহলে এই জায়গাটা খালি হয়ে যাবে, তখন এখানকার সব অর্গান আমরা ভালো করে দেখতে পারবো, ঠিক আছে? তো যখন হচ্ছে আপনি এরকম উল্টা দিকে পেশেন্টকে মাথা নিচে করে দিবেন, ইন্টেস্টাইনগুলো এসে কিন্তু উপরে ডায়াফ্রামকে ধাক্কা দিবে। তখন কি হবে? ডায়াফ্রামের উপরে হার্ট আছে, লাংস আছে, ওখানে একটু প্রেসার পড়বে। এই কারণে কার্ডিয়াক আউটপুট হচ্ছে একটু ফল করে। কত পার্সেন্ট ফল করে? 10 থেকে 30%। খুব ইম্পর্টেন্ট একটা পড়া, যে ল্যাপারোস্কোপিতে কার্ডিয়াক আউটপুট সবার ক্ষেত্রে 10 থেকে 30% কিন্তু ফল করবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, গেল। এখন হচ্ছে আসেন টেকনিক পেতে আমাদের লাগবে না, ঠিক আছে? পজিশন থেকে বললাম যে আমরা কিন্তু হচ্ছে কি পেশেন্টকে একটু মাথা দিকে নিচু করি, হেড এন্ড একটু ডাউন করি। কত ডাউন? 15 থেকে 30 ডিগ্রি ডাউন করি, ঠিক আছে? এটাকে আমরা টুয়েন্ডেলেনবার্গ পজিশন বলি। কি পজিশন? টুয়েন্ডেলেনবার্গ পজিশন, ঠিক আছে? আচ্ছা গেল। ওকে, বাকি সব কিছু আমাদের লাগবে না। ওকে, আরেকটা জিনিস, যখন হচ্ছে আপনি ক্যামেরা রাখবেন, তাই না? ক্যামেরাটা হচ্ছে আপনি কিন্তু পায়ের দিকে রাখবেন পেশেন্টের, এবং হচ্ছে ক্যামেরাটা এমন ভাবে থাকবে যেন হচ্ছে আপনার মাথা বা ঘাড় ব্যথা না করে। এইজন্য হচ্ছে আপনার যদি চোখ থাকে এখানে, যে সার্জন এখানে চোখ, ক্যামেরাটা একটু নিচের দিকে থাকবে, নাকি?
কিছু একটা পজিশন একটু মেইনটেইন করতে হয় আরকি। এটা হচ্ছে যার পেশেন্টের ডক্টর প্রেফারেন্স, বাট হচ্ছে ক্যামেরাটাকে বরাবর রাখতে হয় না, একটু চেঞ্জ করে রাখতে হয়। ঠিক আছে? কথা দরকার নেই। এবার আসলে এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। ল্যাপারোস্কোপি সবকিছুতে করা যায়, ঠিক আছে? বাট জানতে হবে কখন আমি একদম করবই না। অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশনটা ভালো করে মুখস্থ করে রাখবেন। যদি কারো সিভিয়ার কার্ডিওপালমোনারি ডিজিজ থাকে আমি ল্যাপারোস্কোপি করব না। কেন? ওই যে যখন হচ্ছে আপনি এরকম করে পজিশনটা করবেন, চাপ পড়বে হার্টে, কার্ডিওপালমোনারি ডিজিজ থাকলে হার্ট লাংয়ের অবস্থা ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? পেশেন্টের যদি হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, যে শকে বসে আছে, ব্লাড প্রেশার একদম শকে, পালস রেট, ট্যাকিকার্ডিয়া, কেন? ল্যাপারোস্কোপি করতে সময় বেশি লাগে। এত এসব হাবিজাবি পজিশনে যাওয়া করবই করব এগুলো না করে বেটার হচ্ছে গিয়ে তখন খুব দ্রুত অপারেশন করা। হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকলে ল্যাপারোস্কোপি আমরা করব না। মনে করেন হচ্ছে একটু প্রেগন্যান্সি, ঠিক আছে? রাপচার হয়ে গেছে। রাপচার হয়ে পেট ভর্তি ব্লাড হাবুডুবু খাচ্ছে। এরকম কেসে আপনি কখনোই হচ্ছে ল্যাপারোস্কোপি করবেন না। বিকজ ক্যামেরা যে আপনি ঢুকাবেন, ব্লাড দিয়ে ক্যামেরা এমনিতেও হচ্ছে ঘোলা হয়ে যাবে। ঠিক আছে? সবকিছু মিলায় হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকলে, পেটের ভিতরে যদি হেমোপেট্রিয়াম থাকে তাহলে হচ্ছে মানে সিগনিফিকেন্ট, হালকা পাতলা অল্প ব্লাড থাকলে অসুবিধা নেই। পেট ভর্তি ব্লাড থাকলে আসলে আমরা ল্যাপারোস্কোপি করব না। ইন্টেস্টাইন অবস্ট্রাক্টেড থাকলে ল্যাপারোস্কোপি করব না। টিবি থাকলে ল্যাপারোস্কোপি করব না। অ্যান্টিকোয়াগুলেশন যদি থাকে তাহলে ল্যাপারোস্কোপি আমরা করব না। বিকজ এক্ষেত্রে ব্লিডিং বেশি হওয়ার চান্স থাকবে। আর কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, এটা হচ্ছে গিয়ে সার্জনের প্রেফারেন্স। সার্জন যদি মনে করে পারবো তাহলে করবে, না করতে পারলে করবে না। এটা ইচ্ছা। যেমন খুব বেশি অ্যাডিশন থাকলে অনেক সময় অনেকে ল্যাপারোস্কোপি করতে চায় না। অনেক বড় টিউমার, অনেক মোটা, বিশাল হার্নিয়া, অ্যাডভান্স ম্যালিগন্যান্সি, একদম পেট ভর্তি পেটুনাইটিস, প্রেগন্যান্সি, আইবিএস। এখানে মনে রাখবে সবকিছু বড় বড় বড়। বড় অ্যাডিশন, বড় টিউমার, বড় ভুট্টা ফ্যাট, বড় হার্নিয়া, বড় ম্যালিগন্যান্সি, বড় পেটুনাইটিস, ঠিক আছে? প্রেগন্যান্সি আর আইবিএস, আইবিডি। এসব ক্ষেত্রে অনেকে করতে চায় না। তবে ল্যাপারোস্কোপি প্রেগন্যান্সিতে করা যাবে না, বিষয়টা তা না। ঠিক আছে? যে কোনো অপারেশন প্রেগন্যান্সিতে বেস্ট টাইম হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। বিকজ এই সময় হচ্ছে গিয়ে হ্যান্ডলিং করা বা হচ্ছে ইউটারাস সবচেয়ে ঠান্ডা থাকে। এই সময় হচ্ছে গিয়ে অপারেশনে করলে ঝুঁকিটুকু একটু কম হয়। যে কোনো অপারেশন সেকেন্ড ট্রাইমেস্টারে করব, এক্স্যাক্টলি ল্যাপারোস্কোপি আমরা তা করব। আমরা যখন পেটের ভিতরে গ্যাস ঢুকিয়ে পেটটা ফুলাচ্ছি, পেটের মধ্যে কিন্তু প্রেশার বেড়ে যাচ্ছে। তো যখন হচ্ছে এরকম প্রেশার বাড়াচ্ছেন, প্রেগন্যান্ট থাকলে ইউটারাসে চাপ পড়বে, তাই না? তো আমরা কখনোই চাইবো না বাচ্চার ক্ষতি হোক। তাই প্রেগন্যান্ট অবস্থায় প্রেশারটা হচ্ছে মেইনটেইন করতে হয় 8 থেকে 12 মিলিমিটার মার্কারির মধ্যে। ঠিক আছে? কেন? বিকজ যদি খুব বেশি প্রেশার আপনি বাড়ায় ফেলেন, তখন কিন্তু কার্ডিয়াক আউটপুটটা কমে যেতে পারে, অ্যাসিডোসিস হতে পারে, প্লাসেন্টা দিয়ে পারফিউশন কমতে পারে। প্লাসেন্টা পারফিউশন হলে বাচ্চা খারাপ হয়ে যাবে। সেই কারণে 8 থেকে 12 এর মধ্যে রাখি, তাতে করে এই সমস্যাগুলো হচ্ছে একটু কম হয়। ঠিক আছে? সো গেল আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। এখন হচ্ছে আসেন তাহলে প্রেগন্যান্সিতে 8 থেকে 12। নন প্রেগন্যান্সি হলে কত? নট প্রেগন্যান্সি যদি হয় যে প্রেগন্যান্ট না আপনি অপারেশন করতেছেন, তখন হলো 10 থেকে 15। ঠিক আছে? সর্বোচ্চ 20 20 এর উপরে কিন্তু আমরা যাব না। ঠিক আছে? সো গেল আলহামদুলিল্লাহ। ওকে? সো ডান, শেষ। অনেক কিছু আমরা কিন্তু পড়লাম। ঠিক আছে? গেল। এবার হচ্ছে আসলে এগুলো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা। সো এখন হচ্ছে আমরা যে প্রথম ক্যামেরাটা মানে ফটোটা করি, প্রথম ফোকাস করে ওখানে আমরা ক্যামেরাটা ঢুকাই। সাধারণত এটা আমরা আম্বিলিকাসে সবচেয়ে বেশি করি। এটা আমরা প্রাইমারি মানে পয়েন্ট বলি। শুরুতে হচ্ছে আমরা যে স্টার্ট করতেছি। ঠিক আছে? অর্থাৎ যেটা দিয়ে হচ্ছে আমরা পোর্ট এন্ট্রি করি, পেটের মধ্যে ঢুকি। ঠিক আছে? এই যে পেরিফেরাল ক্যাভিটি যেখানে আমরা ঢুকি, তিনটা মেইন সাইড দিয়ে আমরা ঢুকি। এক নম্বর হচ্ছে আম্বিলিকাস সবচেয়ে কমন। এছাড়া হচ্ছে সুপ্রাপিউবিক করা যায়। ব্লাডার যেখানে থাকে ওখানে ব্লাড একদম খালি করে নিতে হয় 2 থেকে 4 সেন্টিমিটার উপরে। আরেকটা হচ্ছে পামার পয়েন্ট। এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইনে হয়, লেফট সাইডে, রাইট না কিন্তু। লেফট সাইডে মিড ক্লাভিকুলার লাইনে। যারা হচ্ছে গিয়ে খুব অ্যাডিশন থাকে তাদের ক্ষেত্রে আমরা পামার পয়েন্টে বেশি পছন্দ করি। প্রিভিয়াস অনেকগুলো অপারেশন থাকলে পামার পয়েন্টে আমরা ঢুকাতে বেশি পছন্দ করি। ঠিক আছে? আচ্ছা, তো পামার পয়েন্টটা কোথায় থাকে? লেফট সাইডে, মিড ক্লাভিকুলার লাইনে, লেফট সাবকোস্টাল মার্জিন অ্যাকচুয়ালি। ঠিক আছে? ওখানে কিন্তু স্টমাক থাকে। তাই জন্য খেয়াল করতে হবে যখন ওদিকে আপনি কোনো ফুকা করবেন, স্টমাকটা একদম খালি করে নিতে হবে। ঠিক আছে? ওখানে স্প্লিনও থাকে। অনেক সময় এমন হতে পারে যে স্প্লিন বড় থাকলে আপনি ভুলে স্প্লিনকে ছিদ্র করে ফেলেন। তাই স্প্লিনোমেগালি এক্সক্লুড করে নিতে হবে। এগুলো খেয়াল না করলে একদম বিশাল লেভেলের হচ্ছে গিয়ে ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। সো গেল আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে গিয়ে মোটামুটি পড়লাম। ঠিক আছে? আরেকটা পয়েন্ট আছে জেইন পয়েন্ট, এটা আমার আপনার দরকার নেই। এটা হচ্ছে গিয়ে আমরা মোটামুটি যদি অ্যাডিশন খুব বেশি থাকে প্রিভিয়াস সার্জারি থেকে, তখন জেইন পয়েন্টটা ইউজ করি। জেইন পয়েন্টটাও লেফট সাইডে, লেফট প্যারা আম্বিলিকাল রিজিয়নে, আম্বিলিকাসের লেভেলে। ঠিক আছে? দরকার নেই। জাস্ট নামটা মনে রাখেন। প্রিভিয়াস সার্জারিতে খুব অ্যাডিশন থাকলে আমরা জেইন পয়েন্টটা হচ্ছে বেশি ব্যবহার করি। ঠিক আছে? সো গেল আলহামদুলিল্লাহ পড়লাম। এগুলো হচ্ছে আর দরকার নেই। ঠিক আছে? গেল। তাহলে দেখেন এই পোস্টগুলো একটু দেখি। পোর্ট এন্ট্রি, প্রাইমারি পোর্ট সবচেয়ে বেশি আম্বিলিকাস দিয়ে হয়। আর প্রাইমারি পোর্টের পর বাকি যতগুলো পোর্ট আমরা করব, ওগুলোকে আমরা এক্সেসরি পোর্ট বা সেকেন্ডারি পোর্ট বলি। ঠিক আছে? গেল আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। এখন দেখেন দরজাটা লাগাও, তোমাদের গলার আওয়াজে চোটে ক্লাসে নেওয়া যায় না। আচ্ছা, এই যে যখন হচ্ছে আমরা প্রাইমারি পোর্টের পরে 2টা 2 সাইডে ল্যাটারাল পোর্ট ঢুকাই, ঠিক আছে? খুব কমনলি এই দুই পাশ দিয়ে ঢুকাই। এটাকে আমরা সেকেন্ডারি ট্রকার বলতেছি। খুব ইম্পর্টেন্ট একটা পড়া। যখন হচ্ছে আপনি সেকেন্ডারি ট্রকার ঢুকাবেন, এটা হচ্ছে কি দেখা যায় আমরা এমন জায়গায় ঢুকাই, ওখানে ঢুকাতে গেলে কিছু ইনজুরি হওয়ার চান্স থাকে। কোন ইনজুরি হওয়ার চান্স থাকে? ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। যখন এদিক দিয়ে আমরা ঢুকাবো, তখন সবচেয়ে বেশি কোন ভেসেল ইনজুরি হয় ল্যাটারাল ট্রকার ঢুকানোর সময়? উত্তর হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। ঠিক আছে? এটা কোন জায়গাটা? এটা কোমরের দিকে থাকে, ফ্ল্যাঙ্কের দিকে। ঠিক আছে? এবং হচ্ছে কি এটা হলো মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট থেকে 3 থেকে 4 সেন্টিমিটার ল্যাটারালি অথবা রেকটাস অ্যাবডোমিনাস মাসলের ল্যাটারালি। ঠিক আছে? তাহলে পরীক্ষার সময় আসে কিভাবে আসবে? যে আপনি সেকেন্ডারি ট্রকার ঢুকালেন, তখন হচ্ছে কোন অর্গান বা কোন ভেসেল ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে বা ইনজুরি হয়ে হেমাটোমা হলে মোস্ট লাইকলি এটা কোন ভেসেল? এভাবে কিন্তু প্রশ্ন হয় এবং এরকম প্রশ্ন পরীক্ষায় অলরেডি এসেছে। ঠিক আছে? সেটা হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। আর ওটা হচ্ছে মাসলের সাথে রিলেশন হলো ওখানে রেকটাস অ্যাবডোমিনাস মাসল থাকে আর মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট থাকে। মিডিয়াল কিন্তু মিডিয়ান না। মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট হচ্ছে অন্য জিনিস। ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। ঠিক আছে? সো গেল আলহামদুলিল্লাহ। এগুলো দরকার নেই, আপনি এগুলো স্কিপ করতে পারেন। ঠিক আছে? কঠিন করতে চাইলে বাট অত কঠিন প্রশ্ন আপনাকে পরীক্ষা দিতে হবে না ইনশাআল্লাহ। এগুলো আপনি স্কিপ করেন। ঠিক আছে? ডান। ওকে, তারপরে হচ্ছে আসেন ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। ঠিক আছে? এটা হচ্ছে আমরা পিসিওএস চ্যাপ্টারে হচ্ছে পড়িয়েছি আপনাদেরকে। পিসিওএস টা কিন্তু রেকর্ডেড দেয়া আছে জুন ব্যাচে, ডিসেম্বর ব্যাচে ক্লাস পরে হবে। ঠিক আছে? তো পিসিওএস টা হচ্ছে আমি আর ক্লাস নিব না, ওটা আপনারা রেকর্ডেডই করবেন এবং আমি অলরেডি বলেছি ওই ক্লাসটা আপনাদের করে নিতে। ঠিক আছে? এটা আমি এক্সাম নিয়ে নিব, জুন ব্যাচের কথা বলতেছি। তো পিসিওএস এ হচ্ছে আমরা এলওডি করি, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। ল্যাপারোস্কোপি করে ওভারিটাকে হচ্ছে ছিদ্র করি। কেন? এখানে মনে রাখবেন রুল অফ 4 সহজে মনে রাখার জন্য। ল্যাপারোস্কোপি করে আমরা কয়টা ছিদ্র করব? মনে রাখবেন 4টা ছিদ্র করব। প্রত্যেকটা ছিদ্র করতে আমরা 4 সেকেন্ড সময় নিব। প্রত্যেকটা ছিদ্র করতে আমরা 40 ওয়াট কারেন্ট ব্যবহার করব। প্রত্যেকটা ছিদ্র হচ্ছে আমি কতটুকু ডিপে যাব? 4 মিলিমিটার ডিপে যাব। ঠিক আছে? তাহলে সব 4 মনে রাখবেন। ঠিক আছে? তাহলে 4 মিলিমিটার ডিপ হবে, 4 সেকেন্ড ব্যবহার করব, 4টা হচ্ছে পাংচার করব এবং 40 ওয়াট কারেন্ট ব্যবহার করব। ঠিক আছে? এবং খেয়াল করব আমরা যেন হাইলামের দিকে না যাই। ঠিক আছে? ল্যাটারাল সারফেসে যেন না যাই। কেন? ল্যাটারাল সারফেসে হচ্ছে গেলে বা হাইলামে যদি আপনি যান, অ্যাডিশনও বেশি হবে, ব্লিডিংও বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, সো গেল। আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। ঠিক আছে? ল্যাপারোস্কোপি সব অপারেশন করা অলরেডি আমরা বলেছি, সেগুলো লাগবে না। ঠিক আছে? আচ্ছা, হিস্ট্রি কিভাবে করে না করি, অপারেশন স্টেপস এগুলো আপনার পার্ট 1 এ করার কোনো প্রয়োজন নাই, বড় হলে পড়বেন। ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি গেল। কমপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ব। ল্যাপারোস্কোপির কিছু স্পেসিফিক কমপ্লিকেশন আছে ল্যাপারোস্কোপির জন্য হয়। যখন আপনি পেট ছিদ্র করে ভিতরে গ্যাস ঢোকাচ্ছেন, যদি আপনি গ্যাসটা ভুলে পেটের ভিতরে না ঢুকিয়ে এমন হয় মনে করেন হচ্ছে এই হচ্ছে কি পেশেন্টটা। ঠিক আছে? আচ্ছা, পেশেন্ট আপনি পেটের ভিতরে গ্যাস ঢোকাবেন। এখন মনে করেন যে আমি এইভাবে দেখাই, মনে করেন এই অংশটা হচ্ছে তার পেট, মানে পেটের চামড়া। এখন যে অনেক মোটা, এত মোটা হচ্ছে তার চামড়া। ঠিক আছে? তো এখন হচ্ছে আপনি ঢুকাচ্ছেন একটা পোর্ট, হ্যাঁ? আপনি ঢুকালেন। এখন এই পর্যন্ত ঢুকতে হবে। তাহলে পেটের ভিতরে যাবে। ঢোকার পর আপনি গ্যাস দিলেন। এখন অনেক সময় হয় এত মোটা মহিলা হয় যে ভুলে এই পর্যন্ত না ঢুকায় আপনি এইটুকু ঢুকাইছেন, ভাবছেন যে হ্যাঁ আমি ঢুকে গেছি, আপনি গ্যাসটা শুরু করলেন। তাহলে গ্যাসটা কোথায় হবে? পেটের মধ্যে, ফ্যাটের মধ্যে গ্যাস ঢুকবে। এটাকে হচ্ছে আমরা বলি এক্সট্রাপেরিটোনিয়াল ইনসাফ্লেশন। ঠিক আছে? এভাবে এমফাইসিমা হয়। ওমেন টাইমে ঢুকলে ওমেন্টাল এমফাইসিমা অথবা সার্জিক্যাল এমফাইসিমা হতে পারে। এগুলোর কারণে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। তারপর যখন আপনি ছিদ্র করতেছেন, ফার্স্ট ছিদ্রটা আপনি আম্বিলিকাসে করেন। যদি এমন হয় যে ছিদ্র করে আপনি ভুলে খুব বেশি ভিতরে ঢুকে গেছেন, তখন বিভিন্ন ইনজুরি হতে পারে। বাউল ইনজুরি হতে পারে, খুবই কমন। ঠিক আছে? তারপরে বিভিন্ন অর্গান ইনজুরি হতে পারে, বাউল, ব্লাডার, ইউরেটার। ঠিক আছে? আচ্ছা, তারপরে ব্লাড ভেসেল ইনজুরি হতে পারে। কি কি ব্লাড ভেসেল? মেসেন্টারিক ব্লাড ভেসেল, ওমেন্টাল ব্লাড ভেসেল, তারপরে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপর ইলিয়াক ভেইন,
ইনফিরিয়র ভেনা কেভা এগুলো হয় প্রাইমারি ট্রকারের সময়। আর সেকেন্ডারি ট্রকার কি হয় যে বললাম ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেল। ঠিক আছে? আবার অনেক সময় বার্ন করতে গিয়ে হচ্ছে গিয়ে ইনজুরি হয়। লেজার দিয়ে বা হচ্ছে ইলেক্ট্রোকাগুলেশন করতে গিয়ে তখন হচ্ছে আশপাশের স্ট্রাকচার এরকম ইনজুরি হতে পারে। তাহলে কি কি কমপ্লিকেশন হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা পড়া। কমপ্লিকেশন থেকে অ্যানাটমি রিলেট করে বা ক্লিনিক্যাল রিলেট করে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে? যেমন ধরেন আপনি যখন ইলেক্ট্রোসার্জিক্যাল বার্ন করতেছেন, আপনি এখানে বার্ন করতেছেন কিন্তু আশপাশে গরম হয়ে পড়ে। ঠিক আছে? আশপাশ যখন গরম হয় এটাকে আমরা বলি ল্যাটারাল থার্মাল স্প্রেড। ঠিক আছে? এইভাবে হচ্ছে বাওয়েল, ইউরেটার, ব্লাড ভেসেল এসব জায়গায় ল্যাটারাল থার্মাল স্প্রেড হয়ে কিন্তু ইনজুরি হতে পারে। আর আমরা পড়েছি মনোপোলার শুনতে মনে হয় মিনি বাট শয়তান কিন্তু এ বেশি, ছোট মরিচের ঝাল বেশি। এই ধরনের বার্নিং ব্যাপার-স্যাপারগুলো মনোপোলার ডায়াথার্মি কিন্তু বেশি করে। ঠিক আছে? গেল আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, ডায়াথার্মি কিন্তু জুনিয়ররাই সবচেয়ে বেশি হ্যান্ডেল করে। কেন? সার্জন ওটি করে তখন আপনাদেরকে বলবে যে ডায়াথার্মি দাও। বলবে না। ডায়াথার্মি হচ্ছে আপনি খুব কেয়ারফুলি হচ্ছে হ্যান্ডেল করবেন। ডায়াথার্মি কর্ড বা ডায়াথার্মির আশপাশে যেন অন্য কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে। মনে করেন আপনি জাস্ট একটা বলি, আপনি হয়তো সিজার মনে করেন সিজার আপনি অ্যাসেস করতেছেন। তো সিজার হচ্ছে আমরা ডয়েন্স ইউজ করি না। ডয়েন্স কিন্তু হচ্ছে মেটাল একটা জিনিস। মনে করেন ডয়েন্স ঢোকানো আছে, আপনি এখন অপারেশনে হেল্প করতেছেন। তো ভুলে হচ্ছে ডায়াথার্মিটা ডয়েন্সের মধ্যে লেগে গেল। তাহলে কিন্তু ডয়েন্সের যেখানে যেখানে টাচ লেগে আছে সম্পূর্ণ জায়গায় কিন্তু হচ্ছে ইলেকট্রিকটা কারেন্ট পাস করবে। তাহলে ডায়াথার্মি ইউজ করার ক্ষেত্রে খুব সাবধান। সকল মেটাল ইনস্ট্রুমেন্ট দূরে রাখতে হবে এবং হচ্ছে খেয়াল করবেন অনেক সময় কর্ড নিয়ে আমরা অনেক পেঁচাই। কর্ড পেঁচানো যাবে না। বিকজ কর্ড থেকেও কিন্তু কারেন্ট লিক হতে পারে। এজন্য হচ্ছে দেখবেন আমরা কি করি মানে যেখানে হচ্ছে প্রপারলি হচ্ছে ড্রাপিং করা হয়, ডায়াথার্মি লাগানোর পরে উপরে কিন্তু আরেক দফা হচ্ছে ড্রাপিং করা হয় অ্যাবডোমিনাল শীট দিয়ে। যে বুঝছেন সে কিন্তু বুঝতেছেন কেন? সকল হচ্ছে কর্ড রুটিন ঢুকে যায়। বিকজ এই কর্ডগুলো থেকে কিন্তু লিক হয়, কারেন্ট লিক হয়। এতে সার্জেন্টও বার্ন হতে পারে, অ্যাসিডেন্ট বার্ন হতে পারে, পেশেন্টও বার্ন হতে পারে। কখন কি হবে আপনি জানেন না। সো খুব সাবধানে ডায়াথার্মি হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে? আচ্ছা গেল। এটা শুনলে মনে হয় ডায়াথার্মি ইউজ করতাম না এরকম কিন্তু লাগে। ওকে? আচ্ছা। এরপরে হচ্ছে আসেন কার্বন ডাই অক্সাইড গ্যাস এম্বলিজম কিন্তু হতে পারে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ কিছু আমরা বললাম। এখন আসেন অ্যানেস্থেটিক কিছু কমপ্লিকেশন। যেহেতু পেশেন্টের মাথা নিচে পা উপরে এরকম একটা পজিশন থাকবে, তখন হচ্ছে কি ডায়াফ্রামে চাপ পড়বে, উপরে হচ্ছে হার্ট লাংয়েও কিন্তু চাপ পড়বে। তাই না? বলেছি আমরা নিওপেটুনিয়াম করি, পেটে গাছ ঢুকাই, ফ্রেন্ডেলবার্গ পজিশন করি, তাতে করে বেজাল লাং কম্প্রেশন হতে পারে। ঠিক আছে? এটা একটা প্রবলেম। তারপরে যেহেতু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় নিওপেটুনিয়ামে, কার্বন ডাই অক্সাইড যদি ব্লাডে খুব বেশি ঢুকে যায়, তখন যেটা হয় হাইপারকার্ডিয়া হয় এবং মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। কার্বন ডাই অক্সাইড টক্সিসিটি হতে পারে। কি করে বুঝবো? দেখবেন হঠাৎ করে বিপি ফল করে, কোনো কারণে আমরা খুঁজে পাই না কেন যে বিপি ফল করলো। তার সঙ্গে ট্যাকিকার্ডিয়া থাকে, বুকের মধ্যে ধড়ফড় ধড়ফড় করে, সাইনোসিস হয়, হার্টে মারমার চলে আসে। ঠিক আছে? তাহলে যদি এমন কোনো সিনারিও থাকে তাহলে বুঝতে হবে ল্যাপারোস্কোপি অ্যানেস্থেটিক কমপ্লিকেশনে অথবা কার্বন ডাই অক্সাইড নিওপেটুনিয়াম থেকে কমপ্লিকেশন হয়ে টক্সিসিটি হয়ে গেছে। তখন যেটা করতে হয় খুব দ্রুত কার্বন ডাই অক্সাইড বডি থেকে বের করতে হেল্প করতে হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে বেজাল লাং এটা বললাম আমরা এগুলো যাই হোক। অনেক সময় ইন্টিউবেশন ফেইলিউর হতে পারে, অ্যাসপিরেশন হতে পারে, এগুলো থাকবে। যেকোনো অপারেশন মানে ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, হার্নিয়া হতে পারে, ওন ফাটতে পারে। এগুলো কিছুটা রিস্ক থাকবে। ঠিক আছে? ল্যাপারোস্কোপি থেকে পেশেন্ট মারা যায় এরকম আসলে খুবই কম। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো মারা যায় কারণ থেকে কার্ডিয়াক অ্যারেস্ট অথবা এম্বলিজম অথবা হয়তো ল্যাপারোস্কোপি করতে গিয়ে কোনো কারণে ইন্টেস্টাইন ড্যামেজ হয়েছে, তখন ইন্টেস্টাইন ড্যামেজ এর কারণে পরবর্তীতে এটার কমপ্লিকেশন হয়ে হয়তো পেশেন্ট মারা যাচ্ছে। ঠিক আছে? স্পেশালি আমাদের এন্ডোমেট্রিওসিস কেসগুলো থাকে, ওখানে কিন্তু প্রচুর অ্যাডিশন থাকে এবং সেগুলো অপারেশন করা কিন্তু খুব জটিল এবং সেখানে কিন্তু এরকম ইন্টারনাল ড্যামেজ হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে? রোবোটিক সার্জারি, রোবট দিয়ে যে সার্জারি হয় সেটা হলো রোবোটিক সার্জারি। এটা বর্তমানে খুব আধুনিক টেকনিক। ইউনাইটেড হসপিটালে হচ্ছে রফিকুল সালিহিন স্যার উনি হচ্ছে রোবোটিক সার্জারি নিয়ে আসছে। বিএসএমইউ হচ্ছে আনার কথা আসছে, সুপার স্পেশালিস্ট আসছে কিনা আমি শিওর না। বাট গাড়িতে এখন রোবোটিক সার্জারি আমাদের দেশে কিন্তু শুরু হয়নি। ঠিক আছে? তো যেহেতু এটা আনকমন একটা জিনিস, এটা নিয়ে পরীক্ষায় হচ্ছে প্রশ্ন আসাটাও কিন্তু আনকমন। ঠিক আছে? জাস্ট মনে রাখেন রোবটের হচ্ছে যে নামটা সবচেয়ে বেশি কমনলি ইউজ হয় দা ভিঞ্চি সিস্টেম অফ রোবট। ঠিক আছে? দা ভিঞ্চি নাম শুনলে হচ্ছে অনেক কিছু মনে পড়ে যায়। তাই না? তো দা ভিঞ্চি রোবট সিস্টেম দিয়ে হচ্ছে বেশি ইউজ করা হয়। ঠিক আছে? গেল। এখন আসেন এগুলো দরকার নেই এতটা। ঠিক আছে? এগুলো হচ্ছে কিছুই আপনি পড়বেন না, এগুলো সব স্কিপ করেন। হিস্টোস্কোপি হচ্ছে ইউটেরাসের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে যখন হচ্ছে আমরা কিছু দেখি সেটা হলো হিস্টোস্কোপি। ঠিক আছে? তাহলে এখানে কোনো ছিদ্র করার প্রয়োজন হয় না বিকজ আমরা সার্ভিসে কিন্তু ঢুকে যাই। ঠিক আছে? এখানেও সেম যখন আপনি ভিতরে ক্যামেরা ঢুকাবেন ইউটেরাসের ক্যাভিটি কিন্তু বন্ধ হয়ে থাকে। এটাকে ডিসটেন্স করতে হবে। ডিসটেন্স করার জন্য ডিসটেনশন মিডিয়া ব্যবহার করি। ঠিক আছে? এই ডিসটেনশন মিডিয়া হিসেবে আমরা গ্যাস ব্যবহার করতে পারি, লিকুইড ইউজ করতে পারি। আমরা এখানে গ্যাস ব্যবহার করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করি। ঠিক আছে? আর লিকুইড ব্যবহার করলে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি নরমাল স্যালাইন। ঠিক আছে? তো নরমাল স্যালাইনের একটা অসুবিধা হচ্ছে এটা হচ্ছে কি আমরা মনোপোলার ইলেক্ট্রোসার্জারি আমরা যদি করি তাহলে ব্যবহার করতে পারবো না বিকজ এটা কিন্তু কারেন্ট পাস করে। ঠিক আছে? তো মনোপোলার ইলেক্ট্রোসার্জারি আমরা ইউজ করতে পারি না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তখন আমরা করি গ্লাইসিন 1.5%, ম্যানিডল 5% বা গ্লাইসিন 2.2%। গ্লাইসিন 1.5% যেটা ওটা হাইপোঅসমোলার আর যে 2.2% ওটা হচ্ছে আইসোঅসমোলার। ঠিক আছে? এগুলো সুবিধা হচ্ছে মনোপোলার কারেন্ট ব্যবহার করা যায়, ওরা কোনো কারেন্টকে হচ্ছে কন্ডাক্ট করে না। অর্থাৎ ইলেকট্রিসিটি ওদের মধ্যে দিয়ে কিন্তু পাস হয় না। ঠিক আছে? এখন আপনি ইউটেরাসের ভিতরে গ্যাস ঢুকাচ্ছেন কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? ভালো। যখন লিকুইড ঢুকাচ্ছেন এগুলা। এখন লিকুইড যেটা আপনি ঢুকাচ্ছেন এখন হচ্ছে এই লিকুইড কিন্তু কিছু দিকে বের হতে থাকবে। আবার খুব বেশি প্রেসার দিলে এগুলো কিন্তু এভাবে মাসলের মধ্যে ঢুকতে থাকবে। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিসকনও ব্যবহার করা যায়, এটা বর্তমানে আমরা ব্যবহার খুব একটা করি না বিকজ এটা অ্যানাফাইলাক্সিস হয় প্রচুর। ঠিক আছে? এখন হচ্ছে ফ্লুইডটা যে আপনি ইউজ করতেছেন ব্যবহার করতেছেন এই ফ্লুইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন? বিকজ ফ্লুইড অতিরিক্ত ব্যবহার করে ফেলে যদি কোনো কারণে এটা বডির ভিতরে অ্যাবজর্ব হয়ে যায় তখন কিন্তু ব্লাডের ভলিউম বেড়ে যাবে। ঠিক আছে? সেটা খেয়াল করতে হবে। যতটুকু ফ্লুইড আমরা ঢুকাচ্ছি ততটুকু বের হয়ে কিন্তু আসার কথা। কতটুকু বের হয়ে আসতেছে এটা হিসাব করতে হয়। ঠিক আছে? যদি এমন হয় যে আপনি হচ্ছে গিয়ে ব্যবহার করলেন 2 লিটার ফ্লুইড কিন্তু বের হয়ে আসলে হচ্ছে মাত্র 500 ml 1.5 লিটার ফ্লুইডের কোনো হদিস নাই। তার মানে কি 1.5 লিটার ফ্লুইড হয় ভিতরে ঢুকে গেছে বা কোথাও ঢুকে গেছে তাই না? এটা কিন্তু খুব রিস্কি। ঠিক আছে? যখন হচ্ছে আপনি দেখবেন আপনি ফ্লুইড ভলিউম ডেফিসিট হচ্ছে মোর দ্যান 500 ml তখন হচ্ছে গিয়ে এটা হলো বুঝতে হবে পেশেন্টের ব্লাডে ফ্লুইড ঢুকে গেছে। ব্লাডের মধ্যে হঠাৎ ফ্লুইড ঢুকে যাওয়াতে ব্লাডটা কি হবে? পানির পরিমাণ বেড়ে যাবে, ইলেক্ট্রোলাইট কমে যাবে, তখন হাইপোনাট্রিমিয়া হবে এবং হাইপোঅসমোলার স্টেট তৈরি হবে। এটা লাইফ থ্রেটানিং কিন্তু হতে পারে। ঠিক আছে? আর হাইপোনাট্রিমিয়া যদি হয় অর্থাৎ সোডিয়াম যখন কমে আসে তখন কিন্তু আমাদের কনভালশন, কোমা এগুলো হতে পারে। ঠিক আছে? তো 500 ml বা তার চেয়ে বেশি ফ্লুইড ডেফিসিট যদি হয় তাহলে হাইপোনাট্রিমিয়া, হাইপোঅসমোলারিটি হয়। যদি 1 লিটার বা তার চেয়ে বেশি ফ্লুইড ডেফিসিট হয় তাহলে সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ডায়ুরেটিক দিয়ে এক্সট্রা ফ্লুইডটা বডি থেকে বের করতে হবে। এবং কোন ডায়ুরেটিক আমরা দিই? ফ্রুসেমাইড ডায়ুরেটিক। এটা হচ্ছে লুপ ডায়ুরেটিক বলা হয়। ঠিক আছে? ফার্মাতে আমাদের অনেক কিছু পড়তে হয় তা না, বাট এই ডায়ুরেটিকের ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের কিন্তু জানতে হয় ফার্মা থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা ইউট্রাইন ক্যাভিটি ডিসটেন্ট করতে কতটুকু প্রেসার লাগে? আমরা বলেছিলাম নিওপেটুনিয়াম করতে মোটামুটি 15 মতো হচ্ছে মানে 10 থেকে 12 হচ্ছে আমরা করতে চাই। এর বেশি আমরা করি না 15 20 আমরা কখনো এক্সিড করি না। বাট ইউট্রাসের ক্যাভিটি ডিসটেন্ট করতে আরেকটু বেশি প্রেসার লাগে। 50 থেকে 70 মিলিমিটার মার্কারি প্রেসার হচ্ছে এখানে লাগে। ঠিক আছে? এই খেয়াল রাখতে হবে আমরা খুব এমন প্রেসার বাড়াবো না যে মিড আর্টেরিয়াল প্রেসারের চেয়ে বেড়ে গেল। বিকজ এটা বেড়ে গেলে তখন এক্সট্রাভাসেশন হয়ে যাবে। ঠিক আছে? সো গেল। আলহামদুলিল্লাহ অনেক কিছু হচ্ছে আমরা পড়লাম। ঠিক আছে? এগুলো লাগবে না। ঠিক আছে? ওকে ডান। শেষ অনেক কিছু কিন্তু পড়ে ফেললাম। আর বললাম তো আমাদের হচ্ছে কি যখন অ্যানেস্থেসিয়া দিব ল্যাপারোস্কোপিতে আমরা যে বেশি প্রেফার করি। হিস্টোস্কোপিতে যে লাগে এরকম কিছু না। এটা চাইলে হচ্ছে প্যারাসার্ভাইকাল ব্লক দিয়েও করা যায়। যে সার্ভিস থেকে আমি একটু হচ্ছে ইয়া করলাম। অথবা হচ্ছে আপনি অন্য কোনো অ্যানেস্থেসিয়া ইউজ করতে পারেন। স্পাইনাল, এপিডুরাল। ঠিক আছে? তো এখন হিস্টোস্কোপি আমরা কখন করি? যখন আমরা ইউটেরাসের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দেখতে যাই। তাহলে কোনো কমপ্লিকেশন বা কোনো কমপ্লেইন থাকলে ধরেন কারো এবি আছে, ইনফার্টিলিটি প্রবলেম আছে। ভিতরে হচ্ছে গিয়ে ইউটেরাসের কোনো অ্যানোমালি আছে। ঠিক আছে? এরকম হাবিজাবি অনেক কিছু করতে পারি। ঠিক আছে? জাস্ট একবার রিডিং দিবেন নীল লাইনগুলো। অনেক সময় আমরা রুটিন লিখতে যাই। অনেক সময় অপারেশনের পরে একবার ইউটেরাস অপারেশন করলাম ইউটেরাসের ভিতরে আবার দেখতে সেকেন্ড টাইম করে যে কেমন আছে। তারপর রিকারেন্ট মিসক্যারেজ যাদের ক্ষেত্রে করি, আশামান সিনড্রোমে করি। ঠিক আছে? এগুলো দরকার নেই। পার্সোনালি ভাবে আসবে না। ঠিক আছে? জাস্ট একবার রিডিং দিতে পারেন নিজে জানার জন্য। আদারওয়াইজ খুব একটা দরকার নেই। ঠিক আছে? গেল।
সো আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা বললাম, ঠিক আছে? তাহলে ইউটারাসের ভিতরে দেখবো, প্লাস ইউটারাসের ভিতরে কোনো অপারেশন করবো, বায়োপসি নিবো, এসব ক্ষেত্রে হিস্টোস্কোপি খুব সুন্দর করে ইউজ করা যায়, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখে রাখেন। আমরা হচ্ছে অনেক সময় ফ্যালোপিয়ান টিউবের ইন্টারস্টিশিয়াল পোর্শনটাকে হচ্ছে ড্যামেজ করে দিয়ে একটা কন্ট্রাসেপশন দেওয়ার চেষ্টা করি। মানে ড্যামেজ যদি আপনি করে দিতে পারেন তাহলে সেই ইউটারাস সেই হচ্ছে টিউব দিয়ে আর কখনো বাচ্চা হবে না, অর্থাৎ পার্মানেন্ট মেথড অফ স্টেরিলাইজেশন। যখন আপনি এইভাবে হচ্ছে স্টেরিলাইজেশন করবেন তখন আমরা এখানে এনডিআর লেজার ব্যবহার করি। সাধারণত সবখানে আমরা কার্বন ডাইঅক্সাইড লেজার ইউজ করি, তাই না? তবে যদি হচ্ছে আপনি ইন্টারস্টিশিয়াল পোর্শন অফ দ্য টিউব ড্যামেজ করতে কোনো লেজার ব্যবহার করেন সেটা এনডিআর লেজার ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? জাস্ট হচ্ছে গিয়ে দেখে রাখেন যে এমন কোনো প্রশ্ন আসে যে আপনি ল্যাপারোস্কোপি করে ইন্টারস্টিশিয়াল পার্ট অফ টিউব ড্যামেজ করবেন, উদ্দেশ্য হচ্ছে স্টেরিলাইজেশন, তখন আপনি কোন লেজার ইউজ করবেন? তখন উত্তর হচ্ছে এনডিআর লেজার ইউজ করব, ঠিক আছে? সো গেল আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা বললাম। আরেকটা হচ্ছে ডিভাইস আছে যার নাম হলো এশিওর। এশিওর হচ্ছে গিয়ে আমাদের ফ্যালোপিয়ান টিউবের প্রক্সিমাল পার্টে লাগানো হয়। কেন? এটা হচ্ছে গিয়ে ক্লিপের মতো বন্ধ করে রাখে, তাতে করে হচ্ছে গিয়ে ওখান থেকে কোনো বাচ্চা কনসিভ করবে না, ঠিক আছে? সে ওভাম পিক করবে না, এটাই হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? তো এশিওর ঠিকমতো কাজ করলো কিনা এটা দেখতে আমাদের অনেক সময় হিস্টোস্কোপি লাগে। তাহলে এনডিআর লেজার দিয়ে স্টেরিলাইজেশন করতেছি ইন্টারস্টিশিয়াল পোর্শন ড্যামেজ করে, আর এশিওর বসাচ্ছি হচ্ছে প্রক্সিমাল পোর্শনে, ঠিক আছে? কঠিন করতে চাইলে দিবে, আদারওয়াইজ এগুলো দিবে না। ওকে গেল, এগুলো আপনার লাগবে না। ল্যাপারোস্কোপির কন্ট্রাইন্ডিকেশনটা একটু দেখি। যেহেতু হচ্ছে আমি ইউটারাসের ভিতর দিয়ে হচ্ছে ক্যামেরা ঢুকাবো, এই এলাকা দিয়ে যাবো। যদি আমি এখান থেকে কোনো ইনফেকশন থাকে এখানে লোকাল, এটা সহ যদি আমি ক্যামেরা ঢুকাই, এটা সহ যদি হচ্ছে আমি ইউটারাসের ভিতরে পানি ঢুকাই, ভিতরে ইনফেকশন ছড়ায় যাবে। তাই করে পেলভিক ইনফেকশন থাকলে আমরা এটা করি না। প্রেগন্যান্সি থাকলে অবশ্যই করি না, বিকজ পানি ঢুকাবেন সবকিছু বের হয়ে চলে আসবে, প্রেগন্যান্সি মিসক্যারি হয়ে যাবে। সার্ভাইকাল ক্যান্সার থাকলে করি না, বিকজ সার্ভিসটা এত নরম থাকে যেটা ছিঁড়ে ছিঁড়ে যায়, ব্লিডিং খুব হয়। কার্ডিওপালমোনারি ডিসঅর্ডার থাকলে করি না, বিকজ যেহেতু হচ্ছে আমি এখানে পানি ইউজ করতেছি, ভিতরে ওভার একটা মানে কি বলবো, ব্লাড ভেসেলের মধ্যে পানি ঢুকে একটা ফ্লুইড ওভারলোড হওয়ার চান্স থাকে। এইজন্য হচ্ছে আমি এখানে ব্যবহার করি না। সার্ভিস যদি স্টেনোস থাকে, সার্ভিস একদম চাপা বন্ধ, তাহলে তো আপনি ক্যামেরা ঢুকাতেই পারবেন না। খুব বেশি চাপা সার্ভিস হলে এইজন্য আমরা করতে পারি না। তাই জন্য হিস্টোস্কোপি করার আগে আমরা যেটা করি, সার্ভিসে হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন E2 জেল ইউজ করি 2 ঘন্টা আগে, অথবা প্রস্টাগ্ল্যান্ডিন E1 যেটা মিসোপ্রোস্টল সেটা ব্যবহার করা যায়। করলে সার্ভিসটা একটু সফট হয়, ক্যামেরা ঢুকানোটা সহজ হয়, ঠিক আছে? সো গেল আলহামদুলিল্লাহ আমরা বললাম। এখন একটা জিনিস জেনে রাখি, অনেক সময় আমরা ইউটারাসের ভিতরে এন্ডোমেট্রিয়ামটাকে হচ্ছে ড্যামেজ করে দিই, কেটে ফেলে দিই, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা বলি ট্রান্স সার্ভাইকাল রিসেকশন অফ এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? কতটুকু ড্যামেজ ফেলবো আমরা এন্ডোমেট্রিয়াম যদি ফেলতে হয়, কতটুকু আমরা ফেলবো? 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ডিপে হচ্ছে আমরা ফেলি, ঠিক আছে? অর্থাৎ এখানে যেটা হবে আমরা বেজাল লেয়ার পর্যন্ত ফেলে দিব, যেন কোনোভাবে এন্ডোমেট্রিয়াম রিজেনারেশন না হয়, ঠিক আছে? বেজালের স্পাইরাল আর্টারিগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এটা আমরা অন্য চ্যাপ্টারে আবার পড়বো, তার ওখানে একটু বলে রাখলাম যে যদি হচ্ছে আপনি কারো মনে করেন এন্ডোমেট্রিয়াম ড্যামেজ করে ফেলে দিবেন, বিটিআর মাসি খাওয়া লাগতো না। জয়ও ফেলতে সবচেয়ে সহজ কাজ, তাই না? বাট ওই বলতেছেন আমি জয়ও ফেলবো, আমি জয়ও রাখতে চাই, আপনি শুধু এন্ডোমেট্রিয়ামটা ফেলেন। তাহলে এন্ডোমেট্রিয়ামটা ফেললে আপনি 3 থেকে 5 মিলিমিটার অন্তত ফেলতে হবে, না হলে আপনার পারপাস সার্ভ হবে না। 3 থেকে 5 মিলিমিটার ফেললে তাহলে এমন ভাবে এন্ডোমেট্রিয়ামের হচ্ছে ফাংশনিং অংশটা পড়ে যায়, ছিঁড়ে যায়, একদম হারায় যায়, ওটা রিজেনারেশন হতে পারে না, ঠিক আছে? এবং ওখানে ইউট্রাইন আর্টারি স্পাইরাল ব্রাঞ্চগুলো পর্যন্ত ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? সো গেল আলহামদুলিল্লাহ আমরা বললাম অনেক কিছু। এরপরে হচ্ছে আসেন, এগুলো হচ্ছে আর কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এগুলো হচ্ছে এখন লাগবে না, মার্মিটমি করা যায়, ঠিক আছে? কমপ্লিকেশন একটু দেখবো, ঠিক আছে? সেটা হচ্ছে যেকোনো অপারেশন মানে হচ্ছে ইনজুরি হতে পারে, ব্লিডিং হতে পারে, তাই না? ইনফেকশন হতে পারে। তো আপনি সার্ভিসে ঢুকাচ্ছেন, সার্ভিস যদি হচ্ছে আপনি অনেক বেশি গুতাগুতি করে ফেলেন তাহলে সার্ভিসে কিন্তু একটা ইনজুরি হতে পারে, তাই না? আচ্ছা তারপর আপনি ডিসটেন্স মিডিয়া ব্যবহার করেন, অতিরিক্ত ইউজ করলে ফ্লুইড ওভারলোড হবে, তাতে পালমোনারি ইডিমা হবে, সেরেব্রাল ইডিমা হবে, হাইপোনাট্রিমিয়া হবে, হাইপোনাট্রিমিয়ার কারণে নিউরোলজিক্যাল সাইন সিম্পটম আসবে। তারপর গ্লাইসিন খুব বেশি ব্যবহার করলে অ্যামোনিয়া টক্সিসিটি হতে পারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এম্বোলিজম হতে পারে, ঠিক আছে? কোয়াগুলোপ্যাথি হতে পারে, কনভালশন হতে পারে, ঠিক আছে? এছাড়া ইউট্রাসে গুতালে ইউট্রাস ছিদ্র হতে পারে, ব্লিডিং হতে পারে, আশপাশে স্ট্রাকচার ইনজুরি হতে পারে, তারপর ডায়াথার্মি বা আপনি থার্মাল ব্যবহার করে ইলেকট্রোসার্জিক্যাল থার্মাল ইনজুরি কিন্তু হতে পারে, ঠিক আছে? সেই তো সো ডান। তারপর একটা হতে পারে যেই পারপাসে আপনি করলেন সেই পারপাসটাই সার্ভ হলো না, যে ইউবি ছিল আপনি ইউবি ট্রিটমেন্টের জন্য করলেন, কোনো লাভই হলো না, ঠিক আছে? এরকম ভাবে যেন হতেই পারে, ঠিক আছে? সো ডান আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পড়া হয়ে গেল। এখানে একটু দেখেন এই থার্মাল ড্যামেজ এখানে লেখা আছে দেখেন, এই যে 45 টিস্যু ডেথ, 70 কোয়াগুলেশন, 90 রেসিকেশন, 100 ভ্যাপোরাইজেশন আর 200 বা তার বেশি হচ্ছে কার্বনাইজেশন, ঠিক আছে? যেটা হচ্ছে ভিতরে একটু ভুল ছিল, এখানে এটা সুন্দর করে লেখা আছে। সো আমার ক্লাস শেষ, এখন বলেন আপনারা বুঝতে পারলেন কিনা, কার কোনো অসুবিধা হলো কিনা? এটা কঠিন চ্যাপ্টারটা, একটু আনকমন পড়া, কিন্তু এটা হচ্ছে বায়োফিজিক্সের অংশ, খুব ইম্পর্টেন্ট। আশা করি এখান থেকে আপনি 100% পরীক্ষা অ্যানসার করতে পারবেন, ঠিক আছে? এই যে বললাম না ল্যাপারোস্কোপিক টিউবাল ইস্টিউশন মোস্ট কমন অপারেশন, দেখেন যেখানে লেখা আছে, ঠিক আছে? বলেন এবার ঠিক আছে কিনা সবকিছু। ওকে আমি স্ক্রিনশট অফ করে দিই। আপু সেক্ষেত্রে ব্লিডিং বেশি হওয়ার চান্স আছে নাকি এন্ডোমেট্রিয়াম রিসেকশন যদি করি? না, রিসেকশনে ব্লিডিং বেশি হয় না। যেটা হয় একটা ব্যাপার, যখন আপনি রিসেকশন করবেন, আমরা যেটা করি এন্ডোমেট্রিয়াম রিসেকশন করার আগে একটু জিএনআরএইচ অ্যানালগ 3 থেকে 6 মাস দিয়ে রাখি। কেন? তাতে দিলে এন্ডোমেট্রিয়াম একটু শুকনো হয়, পাতলা হয়। তো পাতলা জিনিস অপারেশন করতে সহজ হয়। যেমন আমরা ফাইব্রয়েড করেছি না, ফাইব্রয়েড থেকে ছোট করতে আমরা অপারেশন আগে জিএনআরএইচ অ্যানালগ দিই। ঠিক তেমনি এন্ডোমেট্রিয়ামকে শুকাইতে আমরা একটু জিএনআরএইচ অ্যানালগ দিয়ে নিতে পারি। তাহলে একটু ছোট হয়ে যায়, পাতলা হয়ে যায়, অপারেশন করাটা সহজ হয়, ঠিক আছে? আপু মাঝে কি একটু বাদ দিয়েছে পড়া? কোন পড়াটা আপু? আমার তো মনে হয় না কিছু বাদ দিয়েছে। আপু লাস্টে একটা পার্সেন্টেজ কিছু একটা বলেছিলেন। পার্সেন্টেজ তো কিছু বলিনি। কোন পার্সেন্টেজ? আপু যে থার্মাল 70% বা ড্যামেজ কিছু এরকম। 70 ডিগ্রি কি পয়েন্টস দেন? হ্যাঁ থার্মাল ড্যামেজের জায়গাটা দেখেন, যে 45 ডিগ্রিতে টিস্যু ডেথ, 70 ডিগ্রিতে কোয়াগুলেশন, 90 ডিগ্রিতে ডেসিকেশন, 100 ডিগ্রিতে ভ্যাপোরাইজেশন আর 200 তে কার্বনাইজেশন। মানে কোন টেম্পারেচারে কি ঘটে টিস্যু লেভেলে, এটাই কি পয়েন্টস আছে দেখেন। বাইপোলার কি কোনটার কথা বলতেছেন দেখি, 576 পেজে। আপু এই পেজে হচ্ছে যে বাইপোলার এনার্জি ওখানে এসে হ্যাং হয়ে গিয়েছিল আপু, বাকিগুলো আমরা শুনতে পাইনি। আমি তো আবার রিপিট বলেছি। আপু ওই যে লেজার কোয়াগুলেশন, তারপর হচ্ছে হারমোনিক স্ক্যালপেল, বায়োফিজিক্স অফ ইউডিএস, এই অংশটা পড়ানো হয়নি আপু। এই অংশটা তো সাউন্ড ছিল না। ও আচ্ছা, এটা জানি না, আমি খেয়াল করি নাই। আচ্ছা কোন জায়গাতে? আর হ্যাঁ এতগুলো পড়া সাউন্ড ছিল না। আপু 576 শুধুমাত্র হচ্ছে এই যে ডান পাশের উপরে বাইপোলার এনার্জি এশিয়ার ওখান থেকে পড়ানো হয়নি, কোথা থেকে? এখান থেকে। আচ্ছা ওখানে কিছু নাই পড়া তেমন কিছু, আমি বলে দিচ্ছি জায়গাটা। আচ্ছা যেটা হচ্ছে আমি মুখে বলে দিই, যেটা আমি বলছিলাম ওখানে যে বাইপোলার ডিভাইসগুলো যেটা আমরা ল্যাপারোস্কোপিতে ইউজ করি, এনসিল, লিগাশিওর, এগুলো হচ্ছে বিশেষ নাম। এই দুটি নামটাই খালি বলছি, আর কিছু লাগবে না। আর হারমোনিক স্কালপেল হচ্ছে ওখানে আল্ট্রাসাউন্ড এনার্জি ইউজ করা হয়, যেটা করে হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে ফেলে এবং টিস্যু প্রোটিন ডিনারেশন করে, ঠিক আছে? যখন হচ্ছে গিয়ে এটা আমরা করি, এটা সুবিধা যেটা হলো যে এখানে কোনো রকম থার্মাল ড্যামেজ হয় না, ইলেকট্রিক্যাল কোনো বার্ন ড্যামেজের কোনো ব্যাপার এখানে থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হারমোনিকের। যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে কম ড্যামেজ কোথায় হয়, উত্তর হচ্ছে হারমোনিকের সবচেয়ে কম ড্যামেজ হয়, থার্মাল আশপাশের ড্যামেজ সবচেয়ে কম হয়, ইলেকট্রিক্যাল কোনো বার্ন ইনজুরি এখানে হয় না, ঠিক আছে? গেল। আর একটা কথা সেটা হচ্ছে গিয়ে যখন আমরা হারমোনিক ব্যবহার করি তখন হচ্ছে গিয়ে মানে টিস্যুটা যে পুড়ে কালা কুচকুচি হয়, ওখানে একটা আঠা আঠা পদার্থ তৈরি হয়, যেটাকে আমরা কোয়াগুলাম বলি, ঠিক আছে? এবং এই ঘটনাকে আমরা বলি কোয়াগুলেটিভ কোয়াপটিভ কোয়াগুলেশন, এটাই বলছিলাম শেষ, এইটুকু আর কিছু না।
ওকে, এই প্রশ্নটা ছিল বায়োফিজিক্সের পড়া। বায়োফিজিক্সে হচ্ছে গিয়ে মোটামুটি 4-5টা প্রশ্ন বায়োফিজিক্স থেকে আসে। এই চ্যাপ্টার বায়োফিজিক্সের পড়া। তারপর গাড়ি চ্যাপ্টার 10 হচ্ছে বায়োফিজিক্সের পড়া। মানে আল্ট্রাসাউন্ড, এমআরআই, সিটি স্ক্যান, তারপরে হচ্ছে গিয়ে কি বলে ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপি এই টাইপের যে সকল পড়া আছে, মানে যেখানে হচ্ছে কোয়াগুলেশন আর কি, কোয়াগুলেশন, তারপরে হচ্ছে গিয়ে ইলেক্ট্রোসার্জারি, লেজার, এগুলো সব হচ্ছে আমাদের বায়োফিজিক্সের পড়া। শুধু বায়োফিজিক্স থেকে 4-5টা প্রশ্ন আসে। তাহলে শুধু আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান, আইভিইউ, তারপরে হচ্ছে গিয়ে এসব কি বলে কোয়াগুলেশন, তারপরে কাটিং মেথড, তারপরে কারেন্টের ব্যাপার-স্যাপার যেখানে ইলেকট্রিসিটি ইউজ করা হয়, এই প্রশ্ন যদি আপনি ফোকাস করে পড়েন, আপনি কিন্তু 4-5টা প্রশ্ন একদম সহজে আনসার করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকেন সবাই, কাটলাম তাহলে। আল্লাহ হাফেজ। আপু একটু বলেন।